So, students, as usual, today we are going to deconstruct and analyze William Cooper's poem, The Snail. তো স্নেল কথার অর্থ শামুক, অর্থাৎ শামুককে নিয়েও যে একটা কবিতা লেখা যায় সেটা আমরা আজকে উইলিয়াম কুপারের কাছ থেকে দেখতে পাচ্ছি। তোমরা হয়তো অনেকে জন ক্লেয়ারের অটাম কবিতাটা পড়েছ। তো সেই অটাম কবিতার কথা এখন মনে পড়ে যাচ্ছে। ওই কবিতায় আমরা কি দেখেছিলাম? আমরা ওই কবিতায় দেখেছিলাম ডাংহিল অর্থাৎ সারগাদা। তারপর আমরা সেখানে পেয়েছিলাম শুকরের কথা, গ্রান্টিং পিগস, তাই না? ডাল নভেম্বর ডেজ। তো আমরা সাধারণত কবিতা বলতে বুঝি তার মধ্যে খুব সুন্দর কিছু প্রাকৃতিক বর্ণনা থাকবে, কিন্তু কবিতা মানেই যে শুধুমাত্র সুন্দর জিনিসগুলো নিয়ে নয়, অসুন্দর জিনিসগুলো নিয়েও কবিতা লেখা যায়, তারই এক প্রকৃষ্ট প্রমাণ দিয়েছেন উইলিয়াম কুপার আরও একবার, লাইক জন ক্লেয়ার। তো তোমরা এই স্নেলকে হয়তো রাস্তাঘাটে চলতে গিয়ে অনেকবার অনেক জায়গাতেই দেখেছো, কিন্তু এই স্নেলকে কি দেখে কখনো কবিতা লেখার কথা মনে হয়েছে? নিশ্চয়ই হয়নি। কারণ স্নেল অর্থাৎ একটা শামুককে নিয়ে কবিতা লেখার মতো কোনো যে এলিমেন্টস বা উপাদান তো কিছু পেতে হবে যে সেইটা নিয়ে আমি কবিতা লিখব, তাই না? তো এইখানেই কিন্তু উইলিয়াম কুপারের বিশেষত্ব। হ্যাঁ, কবি সাহিত্যিক যারা, মানে যদি তাদের কথা আমরা ধরি, জন কিটস বলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলো, পার্সি বিসি শেলি বলো, হ্যাঁ, তো তাদের কথা যদি আমরা বলি, যারা অ্যাকচুয়াল রোমান্টিক পোয়েট, যারা অ্যাকচুয়াল প্রকৃতি কেন্দ্রিক কবিতা লিখেছেন, তাদের কবিতা মানেই কিন্তু আমরা সবসময় একটা প্রকৃতির খুব সুন্দর রূপ দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু উইলিয়াম কুপার আজকে একটা এমন ধরনের কবিতা আমাদের কাছে নিয়ে এসছেন, হ্যাঁ, যেটার মধ্য দিয়ে আমরা একটা অন্যরকম স্বাদ পেতে চলেছি। তোমরা অনেকে হয়তো দ্য স্নেল কবিতাটি পড়েছো, তো আজকে আমরা এক অন্যভাবে অন্য স্টাইলে কবিতাটা পড়বো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, শুনতে থাকো। তো কবিতায় ঢোকার আগে আমি উইলিয়াম কুপারকে নিয়ে কয়েকটা কথা বলবো, তারপর বলবো এই কবিতাটার লেখার ব্যাকগ্রাউন্ড, একই সাথে বলবো শোনো। উইলিয়াম কুপার 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1731, ইংল্যান্ডে। অবশ্যই তিনি একজন ইংলিশ পোয়েট, কিন্তু তিনি মারা যান 1800, ইন দ্য ইয়ার 1800, 1800 খ্রিস্টাব্দে তিনি মারা যান। যাই হোক, তো এই যে তার লাইফ স্প্যান, তার মধ্যে পুরো লাইফটাই তার খুবই আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে কেটেছে। কিন্তু উইলিয়াম কুপারের মেন যে বিষয়টি বলার সেটি হলো যে তার জীবনে আনন্দের থেকে দুঃখের ঘটনাগুলি বেশি করে ঘটেছিল। তার যখন বয়স মাত্র 6 বছর, তখনই তার মা মারা যায়। তো এই মা মারা যাওয়ার পর থেকেই উইলিয়াম কুপারের পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। পরিবার থেকে বিচ্ছিন্ন কিভাবে হন? প্রথমে তিনি এক কনভেন্ট স্কুলে পড়তে যান, সেখান থেকে তিনি তার ব্যক্তিগত জীবনে, তার যে পেশাগত যে জীবন, নানা জায়গায় তিনি কিন্তু চলে গেছেন। তিনি সারা জীবন মানে বিয়েও করেননি, সংসার থেকে দূরে, হ্যাঁ, অর্থাৎ ডোমেস্টিক লাইফ থেকে হি ওয়াজ ফার বিহাইন্ড। তিনি কিন্তু পারিবারিক জীবন থেকে 100 হাত দূরে ছিলেন। তিনি জীবনে কোনোদিন পরিবার কী জিনিস, সুখের সংসার কী জিনিস, সেটা তিনি কিন্তু উপভোগ করতে পারেননি। তো এই জন্য তার লাইফটা মানে এরকমই ছিল যে তাকে জীবনের বেশিরভাগ সময়েই ডিপ্রেশনে কাটাতে হয়েছে। 1773 সাল, মানে তখন তার বয়স মোটামুটি 42-43, তখন কবি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন 3বার। কেন? কারণ তিনি ডিপ্রেশনে ভুগছিলেন এবং তিনি একবার ইনস্যানিটিও এক্সপিরিয়েন্স করেছিলেন। ইনস্যানিটি মিনস পাগল হয়ে যাওয়া, অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডার যাকে বলে। হ্যাঁ, এরকম একটা প্রবলেম তিনি ফেস করেছিলেন। কারণ কি না, তার এই যে সারাটা জীবন এত দুঃখের মধ্য দিয়ে বেশিরভাগ সময়টাই কেটেছে যে তিনি জীবনের প্রতি পুরো বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন। ওই জন্য তিনি জীবনই রাখতে চাননি। এরকম একটা কবির কাছ থেকে আমরা একটা কত সুন্দর একটা কবিতা পাবো, সেটা আজকে আমরা দেখব। হ্যাঁ, তো এই যে কবিতাটায় ঢোকার আগে আরও একটা কথা বলবো যে কবি কেন এই কবিতাটা লিখেছেন। কবিতাটি লেখার মূল প্রেক্ষাপট ছিল এটা
যে কবি উইলিয়াম কুপার, খুব ভালো করে শোনো, কবি উইলিয়াম কুপার ল্যাটিন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি ল্যাটিন ল্যাঙ্গুয়েজে খুব পারদর্শী ছিলেন। তো ল্যাটিন ল্যাঙ্গুয়েজে খুব পারদর্শী হওয়ার জন্য তিনি সেই সময়ে প্রচলিত বিখ্যাত কিছু সাহিত্যিক উপাদান, কিছু কবিতা, কিছু সাহিত্য, কিছু মহাকাব্য, এইগুলো তিনি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করতে শুরু করেন। তো ট্রান্সলেশন যখন আমরা একটা ভাষা থেকে অন্য ভাষায় করি, তখন তোমরা জানো, মানে মূল কথা আমি বলতে চাইছি যে ট্রান্সলেশন করার সময় একটা ভাষার ট্রান্সলেশন সঠিকভাবে অন্য ভাষায় ট্রান্সলেশন করা যায় না, কিছু প্রবলেম ফেস করে। এতে কি হয় না, পূর্বের ভাষা অর্থাৎ অরিজিনাল যে ভাষায় কবিতাটি লেখা হয়েছে, কোনো একটি কবিতা মনে করো ইংলিশ ভাষায় লেখা হয়েছে, সেটাকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করি, এক অদ্ভুত শোনাবে। আসল যে স্বাদটা কিন্তু অন্য ভাষায় পাওয়া যায় না। হয়তো তার ইন্টারনাল মিনিংটা বোঝা যায়, মোটিভটা বোঝা যায়, কিন্তু সাহিত্যের যে রস, অ্যাকচুয়াল যে টেস্টটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই রকম কিছু কারণ দেখিয়ে তৎকালীন ক্রিটিকরা প্রচণ্ডভাবে ক্রিটিসাইজ করতে থাকেন। ক্রিটিক মানে সমালোচক, অর্থাৎ সাহিত্যে কোনো একজন কবি, কোনো একজন সাহিত্যিক কিছু একটা লিখলে তার আশেপাশে বেশ কয়েকজন সমালোচক থাকে, তারাও বিখ্যাত কিছু সাহিত্যিক, বিখ্যাত কিছু কবি। তারা ওই নতুন যে সমস্ত কবি সাহিত্যিক, তাদের প্রচণ্ড ক্রিটিসাইজ করতে শুরু করেন আর কি, করতেন। এটাও একটা সাহিত্যেরই অঙ্গ, ক্রিটিসাইজ করা, তো তাদেরকে ক্রিটিক বলা হয়। তো এই নানা রকম ক্রিটিকদের মানে পিছনে লাগায় উইলিয়াম কুপার প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যান, হ্যাঁ, এবং তিনি সাহিত্য থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবতে থাকেন। কিন্তু তার সঙ্গে বেশ কিছু ব্যক্তিত্বের পরবর্তীকালে আলাপ পরিচয় হয়, সেই সমস্ত আমি ডিটেলসে যাচ্ছি না। তাদের অনুপ্রেরণায় তিনি কিন্তু বারবার এই সাহিত্যের মধ্যে ফিরে আসেন। তো যাই হোক, এই 1773 অর্থাৎ এই 42 বছর বয়সে কবি যখন ইনসানিটি এক্সপিরিয়েন্স করছেন, যখন তিনি মেন্টাল ডিসঅর্ডারে, অর্থাৎ অনেকে মানে যেটাকে বাংলায় আমরা পাগলামি বলি, তো এইটা হওয়ার জন্য তাকে একবার পাগলাগারদেও পাঠানো হয়। হ্যাঁ, ঠিক সেই সময়েই তিনি রচনা করেন দ্য স্নেল, এই কবিতাটি। হ্যাঁ, দ্য স্নেল অর্থাৎ এই যে একটা ছোট্ট প্রাণী প্রকৃতির মধ্যে অবস্থান করে, যাকে সাধারণত আমরা দেখেই কি বলি, দেখেই আমরা নাক সিটকায়, দেখে আমরা সেটাকে ডিসকার্ড করার চেষ্টা করি, সেটাকে আমরা অবজ্ঞা করার চেষ্টা করি, কি শামুক, কিছুই নয়, কি একটা প্রাণী। যদি এখানে একটা বাঘ সিংহ হয়, তাকে আমরা সুন্দর বলি, তাকে আমরা হিংস্র বলি, তাই না? তাকে আমরা চিড়িয়াখানায় দেখতে যাই। কিন্তু একটা শামুককে যখন তুমি রাস্তায় ঘুরতে ফিরতে দেখতে পাও, তখন আমরা কি করি? অনেকে নাক সিটকায়, অনেকে অবজ্ঞা করি, এড়িয়ে চলি, ওভারলুক করি। সেই স্নেলের যে কি পরিমাণ সেলফ রেসপেক্ট, কি পরিমাণ তার মধ্যে একটা ভ্যালু রয়েছে, হ্যাঁ, নিজের, দেখো একটা শামুক, এইখানে কবি উইলিয়াম কুপার শামুককে এভাবে প্রেজেন্ট করেছেন যে শামুক আমাদের কাছে, অর্থাৎ মানব সমাজের কাছে এরকম একটা বার্তা দিচ্ছে যে আই ডোন্ট কেয়ার, আমি তোমাদের পরোয়া করি না, আমি তোমাদের তোয়াক্কা করি না, আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত। আই এম ওয়েল স্যাটিসফাইড উইথ মাইসেলফ, আমি নিজেই কিন্তু যথেষ্ট তৃপ্ত, আমি কারোর উপর ডিপেন্ড করি না লাইফে বাঁচার জন্য। দ্য স্নেল যখন কবিতার আমি একবার বলে নেব, তারপরে আমি এই কথাটা আরেকবার রিলেট করব, আগে একবার বলে নিই। সেটা হচ্ছে উইলিয়াম কুপার নিজেকে এই স্নেলের হিসেবে নিজেকে কম্পেয়ার করেছেন। মানে উইলিয়াম কুপার এটা বলতে চেয়েছেন যে তোমরা আমাকে স্নেল মনে করতে পারো, কিন্তু আই হ্যাভ দ্য ভাইটালিটি টু, আমার মধ্যেও কিছু ভাইটালিটি রয়েছে, আমার মধ্যেও কিছু ভ্যালু রয়েছে। কীরকমভাবে সেইটাই আমরা কবিতার মধ্যে জানব। কবিতায় ঢুকবার আগে আরও একটা কথা, কবিতার স্ট্রাকচার দেখো। আমরা সাধারণত সনেট কী জানি, আমরা সাধারণত ফ্রি ভার্স কী জানি, ব্ল্যাঙ্ক ভার্স কী জানি, কিন্তু এই কবিতাটা একটা অদ্ভুত স্টাইলে লেখা। অদ্ভুত স্টাইল বলতে এজন্য বলছি, দেখো একটা অদ্ভুত প্যাটার্ন আমরা পাবো। 3টে করে মেন লাইন, তার সঙ্গে একটা করে ওয়ার্ড দিয়ে বা 2টো করে ওয়ার্ড দিয়ে 4 নম্বর লাইনটা বানানো হয়েছে। 4টে তোমাদের টেক্সটে মেনলি কিন্তু এই কবিতাটায় 6টা কোয়াট্রেন আছে, কিন্তু তোমাদের টেক্সটে 4টে কোয়াট্রেন দেওয়া হয়েছে। আমি আজকে সেই 4টে কোয়াট্রেনই ফোকাসে রেখেছি। 4টে করে লাইনের যে স্তবক, তাকে কোয়াট্রেন বলা হয়। আর প্রতিটা লাইনের শেষে যে প্রোনাউন্সিয়েশনগুলো হয়, সেইগুলোকে একটা করে যদি আমরা ABCD করে মার্ক করি, তাহলে সেই অনুযায়ী আমরা একটা কবিতার রাইম স্কিম বানাই। প্রথম লাইনে রয়েছে ওয়াল, দ্বিতীয় লাইনে রয়েছে ফল,
এবং তৃতীয় লাইনে রয়েছে অল। তাহলে এই যে ওয়ালকে যদি আমরা এ বলে মার্ক করি, দেখো উচ্চারণ যদি পাল্টে যায় তাহলে কিন্তু অন্য মার্ক করব। ওয়াল এ, ফল এ, অল এ, টুগেদার, দেখো উচ্চারণ পাল্টে গেল, এটাকে আমরা কি বলবো, বি। ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টারে দেখো আবার হাইডস, বিটাইডস, বিসাইডস, এটাকে আমরা সি 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 মার্ক করলাম, কারণ কি টুগেদারকে আমরা বি বলেছি। আবার দেখো সেকেন্ড কোয়ার্টারের 4 নম্বর লাইন অফ ওয়েদার, অর্থাৎ টুগেদার ওয়েদার, তাহলে টুগেদারকে যদি আমরা বি বলি, ওয়েদারকেও আমরা বি করব। তো এইভাবে যদি আমরা সেভাবে রাইম স্কিমটা বানাই, তাহলে এই 4টে কোয়ার্টারের রাইম স্কিমটা এরকম হচ্ছে, দেখো এ এ এ বি, সি 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 বি, ডি 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 বি, ই ই ই বি। কি সুন্দর দেখো একটা রাইম স্কিম উইলিয়াম কুপার এখানে বানিয়েছেন, তাই না? আর একটা কথা এখানে বলার আছে, এই কবিতাটার যে ফিট রয়েছে, ফিট মানে হচ্ছে একবার, অর্থাৎ প্রত্যেকটা কবিতা যখন রিসাইট করা হয় বা কবিতা নিয়ে যখন গান লেখা হয়, তখন একটা ছন্দে সেই কবিতাগুলোকে পড়া হয়। তো সেই ছন্দ অনুযায়ী এইগুলোকে এক একটা ফিটে ভাগ করা হয়। ফিট কাকে বলে দেখো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। প্রথম লাইনটাকে যদি আমরা রিসাইট করি, এভাবে আমরা বলবো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। The snail sticks close nor fears to fall, as if he grew their house and all together. তো এইভাবে দেখো একটা একটা করে যেন যেন একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, ডডম 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 ডডম। এইভাবে যে ছান্দিক ওয়েতে কবিতাগুলোকে প্রোনাউন্স করা হয়, রিসাইট করা হয়, এই অনুযায়ী এইগুলোকে ফিট ফিট করে ভাগ করা হয়। তাহলে প্রথম লাইনে টু গ্রাস, এটা একটা ফিট, অর লিভ সেকেন্ড ফিট, অর ফ্রুট থার্ড ফিট, অ্যান্ড অর ওয়াল এটা ফোর্থ ফিট। তাহলে 4টে যেহেতু ফিট আছে, সেই জন্য এটাকে বলা হয় টেট্রামিটার। কি বলা হয়? টেট্রামিটার। টেট্রা মানে 4টি, পেন্টা মানে 5টি, ট্রাই মানে 3টি, তোমরা জানো, সেই জন্য এটাকে বলা হচ্ছে টেট্রামিটার। আর একটা কথা সেটা হচ্ছে, দেখো ডম ডম ডম, এরকমভাবে যখন উচ্চারণ হয়, অর্থাৎ যখন এই ওয়ার্ড কম্বিনেশনে বা সাউন্ড কম্বিনেশনে প্রথম সাউন্ডটা আস্তে এবং দ্বিতীয় সাউন্ডটা জোরে উচ্চারণ করা হয়, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। দেখো গ্রাস, লিভ, ফ্রুট, ওয়াল, এইগুলো সব দেখো জোর পড়ছে। অন্যদিকে টু, অর অর অর, এগুলো দেখো জোর কম পড়ছে। এইভাবে এগুলোকে বলা হয় আনস্ট্রেসড এবং স্ট্রেসড, অর্থাৎ যেগুলো জোরে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে স্ট্রেসড, আর যেগুলো আস্তে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় আনস্ট্রেসড। তো এইভাবে যখন এক একটা ফিট প্রথমে আনস্ট্রেসড এবং পরে স্ট্রেসড, এইভাবে এক একটা ফিট বানানো হয়, তখন তাকে কবিতায় একটা বিশেষ টার্ম ইউজ করা হয়, যাকে বলা হয় আয়াম্বিক। এই ছন্দটাকে বলা হয় আয়াম্বিক। তাহলে টোটালি এই কবিতাটার যে ছন্দ, সেই ছন্দের হিসাবে দেখতে গেলে বলতে হবে কবিতাটি আয়াম্বিক টেট্রামিটারে লেখা, আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে, মনে রাখবে। তো এই হচ্ছে আমাদের কবিতার স্ট্রাকচার। মোট 16টি লাইন রয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে তো সনেট বলা যায় না, সনেটের লাইন হচ্ছে 14টি, এখানে 16টি লাইন রয়েছে। সেই জন্য যদি আমরা জানতে চাই মোটামুটি এটা কোন স্ট্রাকচারে লেখা, তাহলে বলতে হবে ক্লোজ টু সনেট, নট সনেট, ক্লোজ টু সনেট। হ্যাঁ, অনেকটা সনেটের মতন লেখা, তাই না? এইটা ছিল আমাদের আজকে স্ট্রাকচার ওয়াইজ আলোচনা। এবার আমরা কবিতার মূল স্ট্রাকচারে চলে যাচ্ছি। দেখো প্রথমেই কবিতার নামকরণ করা হয়েছে দ্য স্নেইল। হ্যাঁ, তো এখানে স্নেইলকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, কারণ দেখো এখানে স্নেলের যে সমস্ত প্রোনাউনগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু হি, হিজ, এই সমস্ত প্রোনাউন ইউজ করা হয়েছে। আর এখানে স্নেলকে অবশ্যই একটা ব্যক্তি হিসেবে তুলনা করা হয়েছে। প্রথম লাইনে কি বলছে দেখো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। অর্থাৎ যদি তুমি একটা স্নেলকে দেখো, একটা শামুককে দেখো, তুমি দেখতে পাবে সবসময় এটি হয়তো কখনো কোনো ঘাসের মধ্যে, কখনো কোনো পাতার মধ্যে, কখনো ফলের মধ্যে, বা কখনো দেওয়ালের মধ্যে খুব জোরে নিজেকে আটকে রাখে,
খুব আঁকড়ে সেই জায়গাটা ধরে থাকে, অ্যান্ড নট ফিয়ার্স টু ফল, এবং এই শামুকটা পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। হ্যাঁ, যেখানেই সে থাকে সেখান থেকে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অর্থাৎ কি না, এর কনফিডেন্স লেভেলটা অত্যন্ত হাই। আমরা আমরা মানুষ হয়ে একটা উন্নত প্রাণী হয়ে কি করি, যখনই কোনো একটা উঁচু জায়গায় যায়, উঁচু জায়গায় উঠি, তখনই আমাদের সবসময় একটা কি হয়, উই ল্যাক দ্য কনফিডেন্স অ্যাট দ্যাট মোমেন্ট। আমরা সে সময় কনফিডেন্সটা ল্যাক করি, আমাদের মধ্যে কনফিডেন্সটা চলে যায়, পড়ে যাবো এরকম মনে হয়। কিন্তু একটা ছোট্ট শামুক, ওই যে একটু আগেই বলছিলাম, যাকে দেখে আমরা নাক ছিটকায়, যার কাছ মানে যেটার আমাদের কাছে কোনো ভ্যালুই নেই, সে হাউ মাচ সুপিরিয়ার দ্য স্নেল ইজ টু আস, আমাদের কাছে এই স্নেলটা কতটা সুপিরিয়ার সেটা কিন্তু দেখো এখানে প্রেজেন্ট করছেন উইলিয়াম কুপার। কি বলছেন, অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, অর্থাৎ শামুকটা এত শক্তভাবে সেই জায়গাটাকে আটকে রাখে, অ্যাজ ইফ যেন মনে হয়, অ্যাজ ইফ মানে যেন মনে হয়, হি গ্রু দেয়ার সে যেন সেখানেই জন্মেছে, হাউস অ্যান্ড অল টুগেদার তার বাড়ি এবং সে যেন সবটা নিয়েই সে সেখানেই জন্মেছে। দেখো, যদি আমরা কোনো একটা জায়গায় অন্য কোনো একটা জায়গা থেকে কোনো জিনিস এনে রাখি বা আটকায়, তাহলে সেটা ছেড়ে যাওয়ার বা ছেড়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু একটা দেওয়ালের মধ্যে যদি দেখো কোনো সময় যে একটা বট গাছ বেরিয়েছে, হ্যাঁ, অর্থাৎ দেওয়ালটা থেকেই যদি গাছটা বেরোয়, তাহলে কি হবে, গাছটা কি পড়ে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে? একদমই থাকবে না। কারণ কোনো একটা জায়গা থেকে যদি কোনো একটা জিনিস মানে নিজে থেকে বেরোয়, নিজে থেকে তৈরি হয়, তাহলে যেখান থেকে তৈরি হয়েছে সেই জায়গাটার সাথে যে তৈরি হয়েছে, যে জন্ম নিয়েছে, তার বন্ধনটা খুব শক্ত হয়, খুব অটুট হয়। সেই জন্য কবি এখানে বলেছেন কি না, শামুকটা ওখানে এই অর্থাৎ ঘাসের মধ্যে, পাতার মধ্যে, ফলের মধ্যে বা দেওয়ালের মধ্যে এমনভাবে আটকে থাকে, এমনভাবে নিজেকে স্টিক করে রাখে, যেন মনে হয় যে সে তার বাড়ি সবটাই ওখানেই জন্মেছে। হ্যাঁ, নেক্সট দেখো কোয়ার্টারে যাচ্ছি, উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ওই বাড়িটার মধ্যে দেখো ফার্স্ট কোয়ার্টারেই বলা হয়েছে হাউস, অর্থাৎ শামুকের পিঠে যে খোলকটা থাকে, যে সেলটা থাকে, সেই সেলটাকে এখানে শামুকের হাউস বলা হয়েছে। শামুকের কোনো নির্দিষ্ট জায়গায় ফিক্সড কোনো বাড়ি থাকে না, শামুক যেখানে যায় সেখানেই তার বাড়ি তৈরি হয়, তাই তো? মানে বাড়ি তৈরি হয় মানে কি, পিঠে সবসময় শামুক তার সেলটাকে নিয়ে বয়ে বেড়ায়। যেখানে সে বিপদ মনে করে, তুমি যদি এখনই একটা শামুককে টাচ করো, তাহলে শামুক কী করবে, শামুক সঙ্গে সঙ্গে সেখানে গুটিয়ে নেবে নিজেকে এবং নিজের ওই খোলকের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেবে। এই জন্য কবি বলেছেন, কবির মনে হয়েছে যে ওই যে বাড়িটি সে পিঠে নিয়ে বেরিয়ে বেড়ায়, সেই বাড়িটার মধ্যে অত্যন্ত সিকিউরলি সে নিজেকে লুকিয়ে ফেলে। কখন লুকিয়ে ফেলে? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন বিপদ সে অনুভব করতে পারে। যখনই ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কি, মানে দ্যাট ইজ সামথিং হুইচ ইজ গোয়িং টু হ্যাপেন, মানে খুব আসন্ন ভবিষ্যতে যে ঘটনাটি ঘটতে চলেছে তাকেই বলা হচ্ছে ইমিনেন্ট। তো যখনই তার আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটার কোনো লক্ষণ সে বুঝতে পারে, তখনই সে তার বাড়ির মধ্যে নিজেকে অত্যন্ত সিকিউরলি হাইড করে নেয়। কিসের বিপদ? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ কিছু ওয়েদার রিলেটেড ডেঞ্জার সে ফেস করতে পারে, যেমন স্টর্ম, হ্যাঁ, যেমন রেইন হতে পারে, সাইক্লোন, আর্থকোয়েক, নানা রকম কিছু ওয়েদার রিলেটেড প্রবলেম হতে পারে, এবং কিছু অন্যান্য প্রবলেম আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ পরিবেশগত বা আবহাওয়াগত কিছু বিপদের পাশাপাশি অন্যান্য কিছু বিপদ, যেমন ডেঞ্জার রিলেটেড টু হিউম্যান বিংস অর আদার অ্যানিমালস, হয়তো কোনো একটা প্রাণী তাকে খেতে গেল, অথবা মানুষ তাকে বিরক্ত করতে গেল, এরকম কোনো বিপদের যদি সে সম্ভাবনা বোঝে, তাহলে অত্যন্ত সিকিউরলি সে নিজেকে লুকিয়ে ফেলে সেই খোলকের মধ্যে, তার বাড়ির মধ্যে। গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সেই হর্নসগুলোকে, হর্নস মানে সিং, কিন্তু এইখানে দেখো শামুকের তো কোনো সিং থাকে না, কিন্তু তার আই স্টক থাকে। যদি কেউ শামুক দেখেছো তাহলে নিশ্চয়ই দেখে থাকবে, বা আমাদের এই ভিডিওর মধ্যেও আমি একটা শামুকের ছবি দিয়েছি। এটা বলার কোনো জায়গা নেই যে কেউ শামুক দেখেনি, যাই হোক,
তো শামুককে যখন তোমরা দেখেছো তখন এটা নিশ্চয়ই দেখেছো যে শামুক লম্বা করে তার দুটো সুর বের করে, লম্বা মতো সুর, ওটা কিন্তু আসলে তার সুর নয়। খুব ভালো করে তুমি যদি খেয়াল করো তাহলে, অথবা যদি বায়োলজি বই দেখো তাহলে জানতে পারবে যে ওই সুর দুটো আসলে সুর নয়, ওই দুটো তার আই স্টক, ওই লম্বা সুরের মতো অংশের মাথায় থাকে তার চোখ থাকে। তো সেই আই স্টকগুলোকে এখানে হর্নস বলা হয়েছে। তো কবি এখানে বলছেন যদি একটা শামুককে তুমি স্লাইটেস্ট টাচ করো, অর্থাৎ সামান্যতম তুমি যদি ওকে ছুঁয়ে দাও, হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হি শ্রিঙ্কস, সে গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস, সে গুটিয়ে যায়, সে গুটিয়ে নেয় নিজেকে সেই বাড়ির মধ্যে উইথ মাচ ডিসপ্লেজার, অত্যন্ত বিরক্তির সাথে। অর্থাৎ একটা শামুকের, দেখো কবি কি বলছেন, যে একটা শামুক যাকে আমরা মনে করছি শামুক মানে একদম হয়তো নিকৃষ্টতম একটা জীব পৃথিবীর মধ্যে, তারও কেমন সেলফ কালেক্টিং পাওয়ার, তার সেলফ রেসপেক্ট কতটা। আমরা অনেক সময় কি হয়, কিছু হয়তো কারোর সাথে কিছু স্বার্থ থাকুক বা কোনো প্রয়োজন থাকুক, অনেক সময় আমরা, অনেকে যখন আমাদেরকে কোন একটা খারাপ কথা বলে বা গায়ে লাগার মতো কথা বলে, অনেক সময় আমরা অবশ্যই সেটা মেনে নিই না, কিন্তু অনেক সময় প্রয়োজন বেশিসে হয়তো আমরা সেটাকে সয়ে নিই, কিছু রিয়্যাক্ট করি না, হয়তো কিছু স্বার্থ জড়িয়ে রয়েছে। কিন্তু আমরা এত সুপিরিয়র একটা রেস হওয়া সত্ত্বেও যেটা পারি না, সেইটা করে দেখায় শামুক। অর্থাৎ শামুকের সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে গুটিয়ে নেওয়ার, অর্থাৎ সেলফ রেসপেক্ট, কেউ যদি তাকে এতটুকু অসম্মান করে তাহলে অত্যন্ত ডিসপ্লেজার, অত্যন্ত বিরক্তির সঙ্গে সে নিজেকে লুকিয়ে নেয় তার বাড়ির মধ্যে। মানে কি, দ্য স্নেল ডাজন্ট কেয়ার, ডাজন্ট গিভ পারমিশন টু এনি ওয়ান টু ডিসরেসপেক্ট ইটসেলফ, তাই না? তাহলে একটা শামুক কখনোই কাউকে অ্যালাউ করবে না যে তুমি ওই শামুকটাকে অপমান করো, ইনসাল্ট করো, সে তার আগেই নিজেকে গুটিয়ে নেবে সামান্যতম ছোঁয়াতেই, তাই না? দেখো নেক্সট স্ট্যান্জায় বলছে, wherever he dwells alone, except himself has chattels none. অর্থাৎ সে যেখানেই বাস করে, একটা শামুক যেখানেই বাস করে, হি ডুয়েলস অ্যালন, সে সেখানে একাকী বাস করে। হ্যাঁ, অর্থাৎ কি, দেখো আমরা একটা সুপিরিয়র রেস মানুষ, কিন্তু কি না, আমরা কোথাও বাস করতে গেলে, কোথাও যদি আমরা একটা বাসস্থান খুঁজতে যাই, আমরা অবশ্যই দেখি যে সেটা আসলে লোকালয় কিনা। আমরা নিশ্চয়ই বনের মধ্যে বাস করতে যাই না, কোনো একটা মরুভূমির মধ্যে বাস করতে যাই না। কোথায় বাস করতে যাই? হোয়ার উই ক্যান গেট আ সোসাইটি, আমরা যেখানে একটা সোসাইটি ক্রিয়েট করতে পারবো, একটা সমাজ ক্রিয়েট করতে পারবো। কারণ কি না, আমরা সমাজবদ্ধ জীব, তাহলে আমরা বাঁচতে গেলে অন্যের ওপর ডিপেন্ড করি। কিন্তু এই শামুক, এই স্নেল কি না, wherever he dwells alone, ডুয়েলস মানে বসবাস করা। তাহলে যেখানেই শামুক বসবাস করে সে একাকী বসবাস করে। except himself his chattels none, হ্যাঁ, except himself has chattels none, অর্থাৎ তার সঙ্গে তার সেই চ্যাটেলস ছাড়া, চ্যাটেলস মানে দেখো চ্যাটেল, CHATELLS, কবি এখানে একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করেছেন। যদি তোমরা এটা ডিকশনারিতে খোঁজো এই ওয়ার্ডের কোনো মিনিংই পাবে না। চ্যাটেলের অ্যাকচুয়াল স্পেলিং CHATTEL, ডাবল টি সিঙ্গেল এল, কিন্তু এইখানে দেখো তোমাদের টেক্সট বুকেও, এবং এই ওয়ার্ডটা কিন্তু নিয়ে আমি বেশ গবেষণা করেছি বলতে গেলে, নেট ঘেঁটেছি, উইকিপিডিয়া দেখেছি, অনেক জায়গায় CHATTEL আছে, অনেক জায়গায় CHATELL আছে। অরিজিনাল যে কম্পোজিশন তাতে কিন্তু কবি ইচ্ছা করে ডেলিভারেটলি এটাকে চ্যাটেল স্পেলিংটা CHATELLS করেছেন। অর্থাৎ তোমাদের টেক্সট বুকে কোনো ভুল নেই, বিষয়, হ্যাঁ, একদম নিশ্চিত হয়ে যাও যে তোমাদের বই কোনো ভুল নেই। উইলিয়াম কুপার অরিজিনালি এই ওয়ার্ডটা লিখেছিলেন এবং ডেলিভারেটলি লিখেছিলেন, কারণ তার কাছে চ্যাটেল মানে শুধু খোলক নয়, শুধু সেই বাসস্থান মানে সেই বাসস্থানটা নয়, তিনি এটাকে একটা বিশেষ গুরুত্ব, একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই শামুকের সেলটাকে, শামুকের খোলকটাকে প্রেজেন্ট করতে চেয়েছেন। সেই জন্য তিনি একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করেছেন, একটা স্পেশাল স্পেলিং ইউজ করেছেন। ওয়ার্ডটা স্পেশাল নয় কিন্তু স্পেলিংটা স্পেশাল করে তিনি একটা অন্য মাত্রা জুড়ে দিয়েছেন। এই জন্যই কিন্তু উইলিয়াম কুপার অসাধারণ একজন কবি, অসাধারণ একজন রোমান্টিক পোয়েট বলতে পারো। হ্যাঁ, যাই হোক, তো wherever he dwells alone, except himself has chattels none. এই শামুক তার সেই খোলকের মধ্যে সে ছাড়া আর কেউ থাকে না।
একমাত্র সেই থাকে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। এবং কি তার যেটুকু আছে, তার তো একটা শামুকের তো কিছুই নেই, একটা শামুকের নির্দিষ্ট বাসস্থান পর্যন্ত নেই। সে যেখানে যায় সেখানেই থাকে, সেখানেই খায়, সেখানেই শোয়, নির্দিষ্ট কোনো পরিবার নেই। হ্যাঁ, তবুও সে ওয়েল স্যাটিসফাইড। আমরা হিউম্যান বিইংস এত সুপিরিয়র রেস বলে নিজেদেরকে মনে করি, তাই না? কিন্তু দেখো, মানুষ যেন কোনো মতেই স্যাটিসফাইড হয় না। আজকে যখন আমার একটা সাইকেল রয়েছে, তখন আমি আশা রাখি কালকে আমি একটা বাইক কিনবো। আজকে যখন একটা আমার বাইক কেনা হয়েছে, কাল মনে হয় কি একটা সুপার বাইক কিনবো। সুপার বাইক কেনা হোক না হোক, পরের দিন মনে হয় একটা 4 হুইলার কিনবো। এইভাবে মানুষের আশা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, হ্যাঁ, সবসময় কি হয়, চেঞ্জ হতে থাকে, বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে, তাই না? কিন্তু কি দেখো, এখানে শামুকের জন্য কবি বলেছেন ওয়েল স্যাটিসফাইড, সে কিন্তু যথেষ্ট আত্মতৃপ্ত, টু বি হিজ ওন হোল ট্রেজার। তার যে ট্রেজারটা রয়েছে, দেখো রয়েছে একটা সামান্য খোলক, কিন্তু এটাই শামুকের কাছে ট্রেজার, তার সম্পদ। ট্রেজার মানে কি? গুপ্তধন, সম্পদ, একটা মূল্যবান সম্পদ। তাহলে এটাই হচ্ছে এই এই যে একটা সামান্য খোলক, এটাই কিন্তু তার কাছে সম্পদ। এটা ছাড়া শামুক মারা যায়, সেই জন্য এটাই তার সম্পদ, এবং তার জন্য হি ইজ নট ডিসস্যাটিসফাইড উইথ দ্যাট। আমরা যখন ফেবেলে পড়লাম, তখন কি পড়লাম? যে কাঠবিড়ালি যে ওইটুকু জায়গা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, পাহাড়ের মতো বিশাল বড় সে হতে পারেনি, সেই জন্য সে কিন্তু এতটুকু ডিসস্যাটিসফাইড নয়। সিমিলারলি এখানেও দেখো, স্নেল, তার কিচ্ছু নেই এই পৃথিবীতে, শুধু তার সঙ্গী বলতে রয়েছে কি না, তার ওই চ্যাটলটা, তার ওই সেলটা, তার ওই খোলকটা, ওতেই কিন্তু সে ওয়েল স্যাটিসফাইড, তাতেই সে যথেষ্ট তৃপ্ত। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কবিতার ওয়ার্ড টু ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্স ওয়াইজ যে মিনিং, সেটা আমরা বললাম। কবিতাটা আমরা একটা রিসাইটেশন করব, শেষ রিসাইট করব আজকে, আর একটু কথা বলবো, রিলেট করব কবি লাইফের সাথে, তারপর আমি কবিতার রিসাইটেশন করে আমাদের চ্যাপ্টার ক্লোজ করব। শুনতে থাকো। দেখো, আমি যে প্রথমেই বললাম, কবি নিজেকে, উইলিয়াম কুপার নিজেকে মনে করেছেন না, কি মনে করেছেন বললাম, নিজেকে স্নেলের সঙ্গে তুলনা করেছেন। কেউ তাকে স্নেল বলেনি, কিন্তু কবি নিজেই বলেছেন কি, হে সমালোচকগণ, তোমাদের কাছে আমি শামুক হতে পারি, কিন্তু আমার একটা ভ্যালু রয়েছে। এবং দেখো প্রত্যেকটা স্ট্যান্ডায় কিভাবে নিজের লাইফকে রিলেট করেছেন। কি বলেছেন? যে আমি যেখানেই থাকি, আমি আমার সাহিত্যকর্মে যতটুকুই করি, ততটুকুই আমি শামুকের মতন করি। আমি যেটাকে নিয়ে থাকি, অর্থাৎ আমি ট্রান্সলেট করি না, আমি অরিজিনাল কিছু লিখি, যা কিছুই করি, আই স্টিক মাইসেলফ ভেরি ক্লোজলি টু দ্যাট। আমার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই, বিকজ আই এম ওয়েল কনফিডেন্ট অফ মাইসেলফ। দেখো, প্রথমে বলেছিলাম কবি কিন্তু জন্ম থেকে, যখন তার মা মারা যান, তখন থেকে তার নির্দিষ্ট পরিবার বা বাড়ি বলে কিছু ছিল না। এখানেও দেখো শামুকের মধ্যে যে সেলটা দেখতে পাচ্ছ, যেমন শামুক যেখানে যায় সেখানেই তার বাড়ি হয়ে যায়, তার বাড়ি ফেরার কোনো ব্যাপার থাকে না। আমরা বাড়ি থেকে যেখানেই বেরোই, দিনের শেষে বাড়ি ফেরার চেষ্টা করি, বা মাসের শেষে বাড়ি ফেরার চেষ্টা করি, তাই না? যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আমরা যাব, সেখান থেকে এসছি, যে মানে যে কাজেই এসছি, একটা টাইম পর আমি আবার সেখানে ফিরে যাব, তাই না? কিন্তু একটা শামুকের ক্ষেত্রে তা নয়, আর কবির ক্ষেত্রেও তাই ছিল। উইলিয়াম কুপারের নির্দিষ্ট কোনো পরিবার, কোনো বাড়ি, কিচ্ছু ছিল না। তিনি সারা জীবন ঘুরে ঘুরে বেরিয়েছেন, লাইক আ ভ্যাগাবন্ড, লাইক আ স্নেল। আর কি বলছেন? যে একটা শামুককে যদি স্লাইটেস্ট টাচ করা হয়, একটা শামুককে যদি সামান্যতম ছুঁয়ে দেওয়া হয়, তার সম্মানে যদি এতটুকু আঘাত করা হয়, তাহলে সে অত্যন্ত ডিসপ্লেজার সহ নিজেকে গুটিয়ে নেয়। কবি বলেছিলাম না, কবি কিন্তু ইনসানিটি এক্সপিরিয়েন্স করেছিলেন। কবি একটু পাগলাটে হয়ে গেছিলেন, তাকে পাগলাগারদে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, এবং আলটিমেটলি তার ডিসপ্লেজার এতটাই হয়েছিল পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী, তিনি 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন, তাই না? তাহলে কি হয় না, প্রতিকূল কোনো কিছুই একটা শামুক সহ্য করে না, সে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয় সেই জায়গা থেকে, তাই না? সেটাই এখানে দেখো কবি বলছেন। অনেকটাই আমরা কিন্তু এই কবিতার সাথে কবির যে নিজের লাইফ আমরা রিলেট করতে পারছি, তাই না? আর একটা কি বলছেন, কবি যেখানে বসবাস করতেন সেখানে তিনি একাকী বসবাস করতেন,
তিনি কিন্তু তার ওই বন্ধু বান্ধব কারোর সাহায্য নিয়ে কিছু ফ্লারিশ করা অর্থাৎ সাকসেসফুল হওয়া এরকম কোনো ইচ্ছা তার ছিল না। তিনি যা কিছু করেছিলেন নিজেই করেছিলেন এবং তিনি যেটুকু করেছিলেন তাতেই তিনি ওয়েল স্যাটিসফাইড ছিলেন। যাই হোক, এই হচ্ছে কবিতার সাথে কবির জীবনের মানে বিশেষ একটা রিলেশন রয়েছে। মানে প্রত্যেকটা কবিতা কবি যখন লেখেন না, কবিরা যখন লেখেন তখন সেই কবিতাগুলো লেখার পিছনে কিছু কি থেকে যায়, কিছু কারণ থেকে যায়। তো আমি ব্যক্তিগতভাবে যখনই কোনো একটা কবিতা পড়ি তখন এটা নিয়ে খুব রিসার্চ করি যে কবিতাটা কবি কেন লিখেছেন, কোন প্রেক্ষাপটে লিখেছেন, কত সালে লিখেছেন, কখন লিখেছেন। তো আমি সাধারণত সেরকম তথ্য দিয়েই তোমাদের পড়ানোর চেষ্টা করি, তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের কবিতার টোটাল অ্যানালিসিস। আমাদের এই ভিডিওর শেষের দিকে যেমন আমরা কোয়েশ্চেন আনসার দিয়ে দিই, সেভাবে তোমরা প্লে পজ বাটন ইউজ করে কোয়েশ্চেন আনসারগুলো দেখে নিও। তো যাই হোক, আমরা এবার রিসাইট করছি। টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close nor fears to fall, as if he grew there, house and all together. Within that house secure he hides, when danger imminent betides, of storm or other harms besides of weather. Keep but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. এই ছিল আমাদের রিসাইটেশন। যাই হোক বন্ধুরা, আমাদের আজকে উইলিয়াম কুপারের দ্য স্নেল অ্যানালিসিস রিকনস্ট্রাকশন এই পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো, এই ভিডিওর লিঙ্ক বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই লাইক করো। তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করলে আমার এই ভিডিও আরও বানাতে ভালো লাগবে। আমি আগামী দিনে আরও অনেক ভিডিও দেব, সমস্ত চ্যাপ্টারগুলো এইভাবে আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। যাই হোক, আমাদের সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।